হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হু মেড মি আ প্রিন্সেস এর 3 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। গত এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের ছোট্ট প্রিন্সেস অ্যাথেনেসিয়া তার বাবা অর্থাৎ এই রাজ্যের ভয়ঙ্কর সম্রাট ক্লাউডের মুখোমুখি হয়েছিল। আজকের এপিসোডটা হতে চলেছে তাদের সম্পর্কের এক নতুন শুরু। তাহলে আর এক মুহূর্ত দেরি না করে চলো সরাসরি আজকের গল্পে ঝাঁপিয়ে পড়া যাক। গল্পের শুরুতেই আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। ছোট্ট অ্যাথেনেসিয়া তার বিশ্বস্ত মেড লিলির সাথে আবার মহারাজার সাথে দেখা করতে এসেছে, কিন্তু এবার পরিস্থিতিটা একটু অন্যরকম। আগের দিনের আকস্মিক সাক্ষাতের পর আজ অ্যাথেনেসিয়ার বুকটা ভয়ে আরো বেশি করে ধুকফুক করছে। সে জানে আজ তার ভাগ্য নির্ধারিত হতে পারে। অ্যাথেনেসিয়ার সাথে লিলিও এসেছে। সে রাজার সামনে মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান জানায়, যা রাজসভার একটা সাধারণ নিয়ম। এরপর সম্রাট ক্লাউড লিলির দিকে তাকিয়ে বলেন যে অনেকদিন পর তার সাথে দেখা হলো। আসলে লিলি আর ক্লাউডের পরিচয় বহু পুরনো, প্রায় 5 বছর পর তাদের আবার দেখা হচ্ছে। এরপর ক্লাউড অ্যাথেনেসিয়ার দিকে তাকিয়েও একই কথা বলে, যা শুনে অ্যাথি মনে মনে ভাবে, আরে পাগল নাকি, কালকেই তো দেখা হলো। এরপরে ক্লাউড একটা বড় ঘোষণা করে। সে লিলিকে তার মেয়ের এতদিন ধরে যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু এরপরেই সে বলে যে আমি সত্যি বলতে এখন থেকে আমার মেয়ের দায়িত্ব আমি নিজেই নিতে চাই। আমি তাকে একজন রাজকুমারীর মতোই বড় করতে চাই। ক্লাউড আরো বলে যে একজন রাজকুমারী হিসেবে যা যা সুযোগ সুবিধা পাওয়া উচিত, অ্যাথেনেসিয়া আজ থেকে তার সবকিছু পাবে। একই সাথে রাজকুমারীদের জন্য যে সমস্ত নিয়ম কানুন রয়েছে তাকে সেই সবকিছু শিখতেও হবে। এই কথাগুলো শোনার পর অ্যাথেনেসিয়ার মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে যায়। তার মাথায় তো একটাই চিন্তা, এই লোকটাই তো ভবিষ্যতে তাকে মেরে ফেলবে। তার সাথে থাকার কথা সে ভাবতেও পারছে না। তার মনটা দুঃখে ভরে ওঠে। কিন্তু অন্যদিকে লিলি এই কথা শুনে ভীষণ খুশি হয়। সে তো এটাই চেয়েছিল। সে চেয়েছিল অ্যাথি যেন তার আসল পরিবারকে ফিরে পায়, বাবার ভালোবাসা পায়। অবশেষে তার স্বপ্ন পূরণ হতে চলেছে ভেবে লিলির চোখে জল চলে আসে। এরপর সিন শিফট হয়ে রাজপ্রাসাদের অন্য মেয়েদের দিকে যায়। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে শুরু করে। তাদের আলোচনার বিষয় ছিল একটাই, রাজা ক্লাউড বহুদিন পর নিজের মেয়ের সাথে একা কথা বলতে চেয়েছেন। এই ঘটনাটা প্রাসাদের সবার কাছেই একটা বড় খবর ছিল, কারণ রাজা এর আগে কখনো অ্যাথেনেসিয়ার প্রতি এতটা আগ্রহ দেখাননি। এই ছোট্ট একটা কথোপকথন থেকে আমরা বুঝতে পারি যে অ্যাথেনেসিয়া কতটা অবহেলিত ছিল এবং ক্লাউড তার মেয়ের প্রতি কতটা উদাসীন ছিল। তাই তার এই হঠাৎ পরিবর্তনটা প্রাসাদের সবার কাছেই একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপর আমরা অ্যাথেনেসিয়া আর ক্লাউডকে একটা টেবিলে বসে থাকতে দেখি। তারা একসাথে বসে চা আর কেক খাচ্ছে, কিন্তু পরিবেশটা বেশ অদ্ভুত আর অস্বস্তিকর। বাবার মেয়ের মধ্যে যেন এক অদৃশ্য দেওয়াল রয়েছে। কিন্তু যখনই অ্যাথেনেসিয়ার সামনে তার প্রিয় চকলেট কেক আনা হয়, তার সব ভয়, সব অস্বস্তি যেন উধাও হয়ে যায়। তার চোখ দুটো চকচক করে ওঠে। সে একেবারে বাচ্চার মতো উচ্ছ্বসিত হয়ে বলে, ওয়াও, আমি আজকে অনেক কেক খাবো। তার কাছে কেকটা দেখতেও ভীষণ সুস্বাদু লাগছিল। সে যখন মনের আনন্দে কেক খেতে শুরু করে, তখন ক্লাউডকে দেখানো হয় যে খুব শান্তভাবে চা পান করছে। অ্যাথেনেসিয়া তার বাবার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আমার বাবা দেখতে তো বেশ কিউট, আর সোনালী চুলগুলো কি সুন্দর আর দেখতেও কি অসাধারণ, কিন্তু সে আসলে একজন ভয়ঙ্কর মানুষ, কারণ এই লোকটাই তো আমাকে ভবিষ্যতে মৃত্যুদণ্ড দেবে। এই দৃশ্যটা খুব সুন্দরভাবে অ্যাথেনেসিয়ার ভেতরের দ্বন্দ্বটাকে তুলে ধরে। একদিকে সে একজন সাধারণ বাচ্চার মতো ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাচ্ছে, আবার অন্যদিকে তার ভবিষ্যৎ পরিণতির ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর লিলি আর অ্যাথেনেসিয়ার সেখান থেকে যাওয়ার সময় হয়। যাওয়ার আগে নিয়ম অনুযায়ী অ্যাথেনেসিয়া তার বাবাকে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর চেষ্টা করে, কিন্তু সে তো এসব কিছু শেখেনি। তাই নিজের পায়ের সাথে আরেক পা জড়িয়ে এসে ধপ্পাস করে মাটিতে পড়ে যায়। এরপর যখন সে বাইরে যাচ্ছিল, তখন তার চোখ পড়ে একটা সোনার মূর্তির ওপর, আর তারপরই সে এক কাণ্ড করে বসে। সেই মূর্তিটাকে ধরে চিবানোর চেষ্টা করে। এই দৃশ্যটা বেশ মজার। অ্যাথেনেসিয়ার সোনা জামানোর যে একটা অদ্ভুত অভ্যেস আছে, সেটা এখানে পরিষ্কার বোঝা যায়। সে তার পালিয়ে যাওয়ার প্ল্যানের জন্য সোনা সংগ্রহ করতে এতটাই মরিয়া যে সোনার মূর্তি দেখলেও নিজেকে সামলাতে পারে না। এই দৃশ্য দেখে ক্লাউড মনে মনে শুধু একটা কথাই ভাবে, এই মেয়েটাকে এখনো অনেক কিছু শেখাতে হবে। এরপর সিন শিফট হয় আর আমরা অ্যাথেনেসিয়া আর ক্লাউডকে একটা বিশাল ডিনার টেবিলে বসে থাকতে দেখি। দুজনের মধ্যে দূরত্ব এতটাই যে মনে হচ্ছে যেন দুটো আলাদা দেশে বসে আছে। ক্লাউড এক দৃষ্টে অ্যাথেনাসিয়ার দিকে তাকিয়েছিল, যা অ্যাথেনাসিয়াকে আরো বেশি নার্ভাস করে দিচ্ছিল। অ্যাথেনাসিয়া মনে মনে ভাবে, উনি যদি এভাবে আমার দিকে তাকিয়ে থাকেন তাহলে আমি খাবোটা কি করে? আমার তো খুব অদ্ভুত লাগছে। আর ঠিক তাই হয়। সে যখন একটা চিকেনের পিস কাঁটা চামচ দিয়ে কাটার চেষ্টা করে, তখন তার হাত থেকে ছুরিটা ঝনঝন করে নিচে পড়ে যায়। এটা দেখে তার বাবা আবার বলে, আমার মনে হচ্ছে তোমাকে এখনো অনেক কিছু শেখার দরকার আছে।
এরপর আমাদের রাত্রের দৃশ্য দেখানো হয়। অ্যাথেনাসিয়া তার ঘরে বসে সারাদিন করা সমস্ত ভুলের কথা একটা ডায়েরিতে লিখছিল। সে ভাবছিল তার প্ল্যান এ তো পুরোপুরি ভেস্তে গেছে। এখানে তোমাদের মনে করিয়ে দিই, অ্যাথেনাসিয়ার প্ল্যান এ ছিল অনেক টাকা আর সোনা জমিয়ে লিলির সাথে এই রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাওয়া। কিন্তু যেহেতু তার বাবা তাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাই সেই প্ল্যান আর এখন কাজ করবে না। কিন্তু অ্যাথেনাসিয়া হার মানার পাত্রী না। সে ভাবে, ঠিক আছে, এখন আমাকে প্ল্যান বি কার্যকর করতে হবে। আর মজার ব্যাপার কি জানো, তার প্ল্যান বিও হলো আবারও অনেক সোনা জমানো এবং সুযোগ বুঝে লিলির সাথে পালিয়ে যাওয়া। অর্থাৎ তার প্ল্যান এ আর প্ল্যান বি আসলে একই। তবে সে এটাও ভেবে রাখে যে যদি প্ল্যান বি কাজ না করে তাহলে তার কাছে প্ল্যান সিও আছে। আর প্ল্যান সি হলো বাবার সাথে থেকে যাওয়া এবং খুব মিষ্টি আর আদরে ব্যবহার করে তার মন জয় করে নেওয়া। সে ভাবছিল যদি সে খুব কিউট আচরণ করে তাহলে হয়তো তার বাবা তাকে পছন্দ করতে শুরু করবে, ভালোবাসতে শুরু করবে এবং ভবিষ্যতে তাকে আর মৃত্যুদণ্ড দেবে না। পরের দিন সকালে অ্যাথেনাসিয়া খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হয়। সে সবাইকে জিজ্ঞেস করে আমাকে কেমন লাগছে। উত্তরে সবাই এক বাক্যে বলে যে তাকে অসাধারণ সুন্দর আর কিউট লাগছে। এরপর তারা সবাই একটা বিলাসবহুল গাড়িতে চড়ে রাজার সাথে দেখা করতে যায়। অ্যাথেনাসিয়া তার বাবাকে গুড মর্নিং জানায়, তার বাবাও উত্তরে গুড মর্নিং বলেন। এরপর ক্লাউড অ্যাথেনাসিয়াকে নিয়ে একটা বাগানের দিকে এগিয়ে যায়। আর সেই বাগানটা দেখার পর অ্যাথেনাসিয়ার মুখটা হাঁ হয়ে যায়। বাগানটা ছিল অসাধারণ সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ, সাথে নানা রঙের ফুল। দৃশ্যটা এতটাই মনোরম ছিল যে শুধু অ্যাথেনাসিয়া নয়, আমাদেরও মন ভালো হয়ে যায়। বাগানে কিছুক্ষণ ঘোরার পর ক্লাউড বলে যে তাদের এখন একটু সামনে এগিয়ে যাওয়া উচিত। এরপর তারা সবাই একটা লেকের ধারে এসে পৌঁছায় যেখানে একটা সুন্দর নৌকা রাখা ছিল। ক্লাউড জানায় যে তারা এখন বোটিং করতে যাবে। এই কথা শুনে অ্যাথেনাসিয়ার তো ভয়ে গলা শুকিয়ে যায়। সে তার বাবার সাথে একা নৌকায় যেতে একদমই রাজি ছিল না। সে জিজ্ঞেস করে লিলিও কি আমাদের সাথে যেতে পারে, কিন্তু তার বাবা সরাসরি মানা করে দেয়। সে বলে না, আমি আমার মেয়ের সাথে একা কিছুটা সময় কাটাতে চাই। লিলিয়ান তখন রাজাকে অনুরোধ করতে শুরু করে, প্লিজ আমাকেও যেতে দিন। কিন্তু অ্যাথেনাসিয়া জানতো যে লিলি যদি বেশি জেদ করে তাহলে তার বাবা রেগে যেতে পারে। তাই সে লিলিকে বাঁচানোর জন্য নিজের ভয় চেপে রেখে অভিনয় করে বলে, না না, আমারও বাবার সাথে একা সময় কাটাতে ইচ্ছা করছে। কি অসাধারণ বুদ্ধিমত্তা ছোট্ট মেয়েটার। নিজের আর লিলি সুরক্ষার জন্য সে একটা বড় ঝুঁকি নিয়ে নেয়। এরপর সে অনিচ্ছা সত্ত্বেও তার বাবার সাথে নৌকার দিকে এগিয়ে যায়। অবশেষে তারা নৌকা বিহার শুরু করে। বাইরে থেকে অ্যাথেনাসিয়া হাসি খুশি থাকার অভিনয় করছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভয় আর রাগে কাঁপছিল। নৌকায় বসে ক্লাউড চোখ বন্ধ করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। অ্যাথেনাসিয়া তার বাবার দিকে তাকিয়ে ভাবছিল, সত্যি বলতে আমার বাবা দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম, আর ওনার চুলের রংটাও কি সুন্দর। ঠিক তখনই ক্লাউড চোখ খোলে আর দেখে যে অ্যাথেনাসিয়া তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে? অ্যাথেনাসিয়া ঘাবড়ে গিয়ে বলে, কিছু না বাবা। এরপর ক্লাউড হঠাৎ বলে, তোমার সেই গুপ্তধনের বাক্সটা আমার কাছেই আছে, যাওয়ার সময় নিয়ে যেও। এই কথা শুনে অ্যাথেনাসিয়ার বুকের ভেতরটা ধক করে ওঠে। সেভাবে এই সময় এই কথাটা বলার কি দরকার ছিল, কিন্তু ভেতরে ভেতরে সে খুশিও হয় যে তার জমানো জিনিসগুলো সে ফেরত পাবে। নৌকা যখন লেকের মাঝখানে পৌঁছায় ঠিক তখনই অ্যাথেনাসিয়ার চোখ পড়ে জলের ধারে ফুটে থাকা একটা সুন্দর ফুলের ওপর। সে ফুলটা তোলার জন্য হাত বাড়ায় এবং খুব সহজেই তুলে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত ভারসাম্য হারিয়ে সে ঝপাং করে জলের মধ্যে পড়ে যায়। জলের নিচে তলিয়ে যেতে যেতে সে ভাবতে থাকে, তাহলে কি আমার সময় এসে গেছে? এবার কি আমাকে আমার মায়ের কাছে চলে যেতে হবে? আমার বাবা আমাকে বাঁচাতে আসছে না কেন? এই চিন্তাগুলো থেকে বোঝা যায় বাবার প্রতি তার মনে কোনো বিশ্বাসই ছিল না। সে ধরেই নিয়েছিল যে তার বাবা তাকে মরার জন্য ছেড়ে দেবে। তার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই যখন সে প্রায় জ্ঞান হারাতে বসেছে সে অনুভব করে কেউ একজন তাকে বাঁচানোর চেষ্টা করছে। এরপর আমাদের ওপরের দৃশ্য দেখানো হয়। অ্যাথেনাসিয়াকে জল থেকে তুলে আনা হয়েছে। তার বাবা ক্লাউড সঠিক সময় জলে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচিয়ে নিয়েছে। ক্লাউড মনে মনে ভাবে, আমার মেয়ে হয়েও এত দুর্বল কেন? সে রেগে গিয়ে আদেশ দেয়, এক্ষুনি ওটা সাঁতার শেখানোর ব্যবস্থা করো, আমি চাই না আমার মেয়ে জলে ডুবে মারা যাক। এরপর ক্লাউড রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যেতে থাকে। ফেলিক্স তাকে তার রাজকীয় কোটটা পরিয়ে দিতে গেলে সে সেটাও পরে না। এরপর সে উইন্ড ম্যাজিক ব্যবহার করে এক মুহূর্তে অ্যাথেনাসিয়ার ভেজা জামা কাপড় শুকিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই ক্লাউডের বুকে তীব্র যন্ত্রণা শুরু হতে থাকে। তার শরীর থেকে এক ধরনের কালো ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়, যা ব্ল্যাক ম্যাজিকের ইঙ্গিত দিচ্ছিল। এর পরের দৃশ্যে আমরা দেখি জলে ভেজার কারণে অ্যাথেনাসিয়ার বেশ ঠান্ডা লেগে গেছে। সে বিছানায় শুয়ে আছে আর লিলিয়ান তাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ছোট্ট অ্যাথেনাসিয়া বাচ্চাদের মতোই জেদ করতে থাকে আর কিছুতেই ওষুধ খেতে চায় না। সে বারবার বলতে থাকে, না আমি এটা খাবো না। কিন্তু লিলিয়ান খুব যত্ন করে ভালোবেসে তাকে বোঝানোর চেষ্টা করে যে ওষুধটা তার জন্য কতটা দরকার।
দরকারি, কিন্তু অ্যাথেনেসিয়া তার জেদে অটল থাকে। এই ছোট্ট দৃশ্যটা আমাদের মনে করিয়ে দেয় যে অ্যাথেনেসিয়া যতই বুদ্ধিমতী হোক না কেন, সে আসলে এখনো একটা ছোট্ট বাচ্চা। অন্যদিকে ক্লাউডকে দেখানো হয় যে সে একটা লেকের ওপর দিয়ে হাঁটছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, সে জলের ওপর দিয়ে হাঁটছিল। আর ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে সেখানে হাজির হয় এক রহস্যময়ী নারীর আত্মা। আর তোমাদের জানিয়ে রাখি, এই রহস্যময়ী আত্মাটা আর কেউ নয়, অ্যাথেনেসিয়ার মা লেডি ডায়ানা, যাকে আমরা অ্যাথেনেসিয়ার জন্মের সময় মারা যেতে দেখেছিলাম। সে ধীরে ধীরে এগিয়ে এসে ক্লাউডকে জড়িয়ে ধরে বলে, ক্লাউড, তুমি কি আমাকে দেখতে এসেছো? ক্লাউড কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, আমি ভালোবাসা আর মেয়েদের থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছিলাম, কিন্তু অ্যাথেনেসিয়াকে দেখার পর জানি না কেন আমার আবার ভালোবাসার উপর বিশ্বাস ভিড়তে শুরু করেছে। এটা থেকে বোঝা যায় ক্লাউডের কঠিন হৃদয়ের আড়ালে একটা নরম মনও আছে, যা অ্যাথেনেসিয়ার কারণে ধীরে ধীরে বেরিয়ে আসছে। এরপর ক্লাউডের বিশ্বস্ত নাইট ফেলিক্স সেখানে এসে হাজির হয়। সে ক্লাউডকে বলে, মহারাজ, আপনি ঠিক আছেন তো? ক্লাউড বিরক্ত হয়ে বলে, আমি না বলেছি আমার পিছু না করতে। ফেলিক্স উপ করে বলে, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব, আর আমি সেটা করবই। এরপর এপিসোডের একেবারে শেষ দৃশ্যে একজন মেড অ্যাথেনেসিয়ার ঘরে এসে জানায় যে বাইরে কেউ দেখা করতে এসেছে। তারা সবাই বাইরে গিয়ে দেখে যে সেখানে ফেলিক্স দাঁড়িয়ে আছে। ফেলিক্স অ্যাথেনেসিয়াকে জানায়, মহারাজ আমাকে আপনার সুরক্ষার জন্য পাঠিয়েছেন, আজ থেকে আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার। এই কথা শুনে অ্যাথেনেসিয়া পুরো অবাক হয়ে যায়, আর আমরা দর্শকরা বুঝতে পারি যে এটাই ছিল ক্লাউডের তার মেয়ের কাছাকাছি আসার নতুন একটা উপায়। সে সরাসরি নিজের ভালোবাসা প্রকাশ করতে না পারলেও নিজের সবচেয়ে বিশ্বস্ত মানুষকে মেয়ের সুরক্ষার জন্য নিয়োগ করেছে। এটা নিঃসন্দেহে বাবা মেয়ের সম্পর্কের একটা নতুন অধ্যায়ের সূচনা। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ। ক্লাউডের এই লুকোনো ভালোবাসা কি অ্যাথেনেসিয়া কোনোদিন বুঝতে পারবে? আর যে রহস্যময়ী আত্মা দেখা দিল, সে সত্যি কি লেডি ডায়ানা, নাকি এর পেছনে আছে অন্য কোনো ইভিল স্পিরিট? এইসব জানতে হলে তোমাদের অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।